তো যে লাস্ট রিভিউ প্রবলেমটা ছিল, তোমরা যদি খেয়াল করে থাকো, দেখো প্রথমে চেয়েছে যে কম্পিউট দ্য কোম্পানি সিএম রেশিও অ্যান্ড ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও। একটা হচ্ছে সিএমআর, আরেকটা সংক্ষেপে বলা হচ্ছে ভিইআর, ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও। তো প্রথম, হ্যাঁ দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল কম্পিউট দ্য কোম্পানি সিএম রেশিও অ্যান্ড ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও। সলিউশনটা খেয়াল করে দেখো, আমরা তোমাদের বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে যে উপরে হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট ইজ সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস। তাহলে এই প্রবলেমে সেলিং প্রাইস ছিল 15। এই যে প্রবলেমে খেয়াল করে দেখো, এই তোমার টোটাল ভ্যালু হচ্ছে তোমার 12 লাখ টাকা এবং ইউনিট হচ্ছে 20,000। তাহলে 20,000 কে 12 লাখ দিয়ে ভাগ দিলে পার ইউনিট হচ্ছে 60, আর ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে পার ইউনিট 45। তাহলে 60 থেকে 45 বাদ গেলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আসে হচ্ছে 15 টাকা। 15 টাকা ডিভাইডেড বাই 60, 15 টাকা ডিভাইডেড বাই 60 মানে হচ্ছে 0.25 অর 25% হচ্ছে তোমার এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আর ভেরিয়েবল এক্সপেন্স রেশিও, ভেরিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই সেলিং প্রাইস। তো ভেরিয়েবল এক্সপেন্স এখানে ছিল 45, সেলিং প্রাইস ছিল 60, তাহলে 75। তাহলে আমরা কিন্তু অন্যভাবে বলতে পারি সিএমআর প্লাস ভিইআর ইকুয়াল টু 1, মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর ভেরিয়েবল এক্সপেন্স রেশিও যোগ করলে কিন্তু আমরা 1 পাই। কারণ অনেক সময় যদি আমাদের ফিগারগুলো এক একভাবে দেওয়া না থাকে, আমরা এইসব ফর্মুলারও হেল্প নিতে পারি বিভিন্ন ফিগারকে ক্যালকুলেট করার জন্য। ওকে, তাহলে ছিল এটা নাম্বার 1 রিকোয়ারমেন্ট এন্ড এটার সলিউশন। নাম্বার 2 ছিল কম্পিউট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট সেল এন্ড ডলার সেল। তোমাদের বলেছি আমরা দুই ভাবে আমরা ব্রেক ইভেন বের করি, একটা হচ্ছে ইন ইউনিট আর একটা বের করি আমরা ইন অ্যামাউন্ট। তো ইউনিট সেলস বলতে আমরা মিন করছি যে আমরা ভাগ করব কি দিয়ে, সিএম পার ইউনিট দিয়ে, আর যখন ডলার হবে তখন আমরা বের করবো, বা টাকা হবে তখন বলবো সিএম রেশিও দিয়ে। তাহলে এখানে ইকুয়েশন মেথড ইউজ করতে হচ্ছে। তো ইকুয়েশন মেথডটা কি, আমরা কিন্তু তোমাদের দেখেছিলাম ফর্মুলা মেথড। ইকুয়েশন মেথড হচ্ছে যে আমরা জানি যে প্রফিট ব্রেক ইভেন পয়েন্টে নো প্রফিট নো লস, তাই না? নো প্রফিট নো লস কে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট। মানে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন মাল্টিপল হচ্ছে তোমার সেলিং প্রাইস মাইনাস ফিক্সড এক্সপেন্স। মানে আমরা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছি 15, আর এখানে আমরা কিউ হচ্ছে এই 15 কিউ ইকুয়াল টু হচ্ছে 2,40,000। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে মানে যেটা কোয়ান্টিটি আমরা বের করছি সেটা ইকুয়াল টু হচ্ছে এটা ডিভাইডেড বাই 45, মিনিং হচ্ছে যে 16,000 ইউনিটস অথবা 9,60,000 টাকা। কেন? কারণ 16,000 ইউনিট যেহেতু আমি জেনেছি পার ইউনিট সেলিং প্রাইস 60 টাকা করে, তাহলে 16,000 ইউনিটকে 60 দিয়ে মাল্টিপল করলে আমরা পেয়ে যাব 9,60,000। দুই নাম্বারটা কি বুঝতে পেরেছো? এটাকে যদি তুমি ফর্মুলায় করতে তাহলে কি দাঁড়াতো, ধরো আমরা তোমাদের বলছিলাম যে ইউনিটে বের করতে গেলে আমরা উপরে লিখি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট এই প্রশ্নে আছে কত, 2,40,000 ডিভাইডেড বাই 15। 2,40,000 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 2,40,000 ডিভাইডেড বাই 15 কত হয়? $16,000। তাহলে দেখো এখানে আমরা যেটাকে ফর্মুলা মেথডে মানে ইকুয়েশনের মাধ্যমে বের করেছি, ইকুয়েশন মেথড, এটা ফর্মুলায় করলে কিন্তু একই রেজাল্ট আসছে। মানে আমরা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 2,40,000, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 15 পার ইউনিটে, ডিভাইড করলে আমরা পেয়ে যাই কিন্তু কত, এই 16,000 ইউনিট। আর আমরা বলছিলাম অ্যামাউন্ট চাইলে কি করি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএমআর। তাহলে এই প্রশ্নে সিএমআর আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট কিন্তু বের করছি 0.25। তাহলে 16,000 কে 0.25 দিয়ে ভাগ করলে কত হয়? 16,000 কে 0.25 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 64,000 স্যার। হ্যাঁ, 16,000 ডিভাইডেড বাই সিএম রেশিও কত ছিল, 0.25 না? 25% তো 0.25, 64,000। ও না, এটা তোমার বের করতে হবে ফিক্সড কস্ট, সরি ফিক্সড কস্ট 2,40,000 কে ডিভাইড করতে হবে তোমার 0.25 দিয়ে, 2,40,000 কে 0.25 দিয়ে। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 9,60,000 আছে স্যার। 9,60,000। তার মানে 16,000 কে 60 দিয়ে মাল্টিপল করলে যে অবস্থা,
এটাকে ফর্মুলায় করলে একই অবস্থা। এটা গেল দুইটা রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 3 তে ছিল কি, assume the sales increase by 4 lakh next year. If cost behavior pattern remain unchanged, by how much will the company net operating income increase? Use the same ratio to compute your answer. Same ratio help নিতে বলছে এটা। তাহলে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখি কিভাবে করেছে। ইনক্রিজ ইন সেলস, সেলস বাড়বে বলছে কত, 4 লাখ যদি সেলস বাড়ে। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে the sales increase by 4 লাখ next year, তাহলে সিএম রেশিও হেল্প করলে সিএম রেশিও কত এখানে আছে 0.25। তার মানে যদি আমাদের সেলস 4 লাখ বাড়ে, এক্সপেক্টেড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন কত, যেহেতু আমাদের সিএম রেশিও হচ্ছে 0.25, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে হচ্ছে 1 লাখ, যেহেতু ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট, মানে আদার থিং রিমেইন আনচেঞ্জ বলছে, সেলিং প্রাইস বলো ভেরিয়েবল কস্ট বলো সব আনচেঞ্জ থাকবে। তাহলে 1 লাখ টাকা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন আমার বাড়বে। Because the fixed expense are not expected to change, net operating income will increase by entire 1 lakh. Increase in contribution margin computed above. তার মানে আমরা এখানে যেই ফিক্সড কস্ট আগেও ছিল 2,40,000, এখনো 2,40,000 থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে ওই যে পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ করবে সেই পরিমাণই হচ্ছে আমাদের নেট প্রফিটে ইনক্রিজ হবে। সেই টাকাটা হচ্ছে টাকা 1 লাখ, যদি আমরা 4 লাখ এডিশনাল বিক্রি করতে পারি। তুমি যদি এটাকে ম্যানুয়ালিও করতে চাও, ধরো তুমি এখানে ক্যালকুলেট করছো, অটোমেটিক্যালি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে বের করছো, তুমি যদি মনে করলে যে না আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে কিনা আমি অন্যভাবে করি, তাহলে তোমাকে করতে হবে 4 লাখ টাকা যদি বিক্রি বাড়ে, 60 টাকা যদি তোমার সেলিং প্রাইস হয়, তাহলে কতগুলো ইউনিট বিক্রি বাড়ছে হিসাব করো তো। 4 লাখ ডিভাইডেড বাই 60, 4 লাখ ডিভাইডেড বাই 60 কত হয়? ৳6,666 ধরো তোমার 4 লাখ, তোমাকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, জি স্যার। ডিভাইডেড বাই 60 দিয়ে যদি করো তাহলে তোমার একটা নাম্বার আসে। তাহলে প্রিভিয়াস সেল ছিল কত, 20,000 ছিল না আগের সেল অরিজিনাল প্রবলেমে, 20,000 ছিল না? জি স্যার। প্লাস এটা যদি হয় তাহলে এটা হলো তোমার রিভাইজ সেল, পার ইউনিটের সেলিং প্রাইস 60 টাকা করে, ধরো 60 করে, তাহলে এখানে তোমার কত দাঁড়াচ্ছে, এটা দিয়ে যদি তুমি এটাকে মাল্টিপল করো তাহলে তোমার দাঁড়াচ্ছে সেল প্রসিড এত 16 লাখ টাকা, কারণ 12 লাখ আগে ছিল, 12 লাখ আগে ছিল, তোমার সাথে আর 4 লাখ এটা বাড়লো, তার মানে তোমার হচ্ছে 16 লাখ। তাহলে এটা ব্রেক ইভেন, এটা কন্ট্রিবিউশন মার্জিন কত, পার ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন আছে কত, 15 টাকা করে না, সরি ভেরিয়েবল কস্ট কত করে আছে, 45 না, ভেরিয়েবল কস্ট কত আছে 45, প্রশ্নে ভেরিয়েবল কস্ট কত দেওয়া আছে, প্রশ্নে ভেরিয়েবল কস্টটা কত দেওয়া আছে, তাহলে 45, 45 যদি হয় এটাকে মাল্টিপল যদি করো 45 দিয়ে, তাহলে তোমার কত দাঁড়ায় 12 লাখ। তাহলে তোমার কন্ট্রিবিউশন মার্জিন কত হয়, 16 লাখ মাইনাস 12 লাখ। তাহলে ফিক্সড কস্ট কত ছিল প্রশ্নে, 2,40,000 না? 4 লাখ থেকে যদি তুমি ফিক্সড কস্ট 2,40,000 লেস করো, হ্যাঁ, তাহলে তোমার কত হয়, 1,60,000 হয় না? 1,60,000 হয়। এখন দেখো আগে ছিল প্রফিট শুধু 60, তাহলে তোমার যদি নতুন প্রফিট হয় 1,60,000, তাহলে প্রফিট ইনক্রিজ করলো কত, 1 লাখ টাকা। তাহলে তুমি ফর্মুলার মাধ্যমে করো অথবা যেভাবেই করো না কেন, তোমাকে যদিও তারা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর হেল্প নিয়ে করতে বলছে, বাট তুমি যেভাবেই করো না কেন তোমার রেজাল্ট কিন্তু সেম আসতেছে। আমি কি বুঝাতে পারতেছি, এক্সেলে তোমার যে জিনিসটা দেখাইছি এটা কি বুঝতে পারছো? ওকে, তারপরের যেটা আছে রিকোয়ারমেন্ট নাম্বার 4, রেফার টু দা অরিজিনাল ডাটা। অরিজিনাল ডাটা বলতে যে উপরের যেগুলো আছে এগুলো অরিজিনাল, এরপর তো চেঞ্জেস বিভিন্ন জায়গায়। রেফার টু দা অরিজিনাল ডাটা স্যার আপনি মিউট হয়ে গেছেন।
তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, আমার একটা কল আসছিল তো সেই জন্য মিউট করেছিলাম আর কি। তো দেখো এখানে 4 নম্বরে বলা হচ্ছে রেফার টু দ্য অরিজিনাল ডাটা, অ্যাজিউম দ্য নেক্সট ইয়ার ম্যানেজার ওয়ান্টস দ্য কোম্পানি টু আর্ন এ প্রফিট অফ অ্যাট লিস্ট 90,000, মানে কোম্পানি চাচ্ছে একটা মিনিমাম 90,000 টাকা প্রফিট করতে। হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড টু মিট দিস টার্গেটেড প্রফিট? তোমাদের টার্গেটেড প্রফিটের ফর্মুলা বলেছিলাম যে আমাদের যে ফিক্স কস্টটা আছে, ফিক্স কস্ট ছিল কত? 2,40,000, তাই না আগে? তার সাথে টার্গেটেড প্রফিট হচ্ছে কত? তারা কত টাকা টার্গেটেড প্রফিট বলতেছে? 90,000। 90,000। তা তুমি যদি 90,000 টাকা টার্গেটেড প্রফিট অ্যাড করো, তুমি যদি এটাকে এখন ডিভাইড করে দাও যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ছিল কত? 15, তাই না? তাহলে তুমি যদি 22,000 ইউনিট বিক্রি করো তাহলে তোমার হচ্ছে 90,000 টাকা প্রফিট হবে। 22,000 ইউনিট বিক্রি করতে পারলে 90,000 টাকা প্রফিট হবে। দেখো 4 নম্বর রিকোয়ারমেন্টে কি আছে, এই যে তুমি যদি 22,000 ইউনিট সেল করো তাহলে তোমার এখানে প্রফিটটা হবে যে 90,000। এখানে আবার বলা আছে তুমি চাইলে এটাকে ফর্মুলা মেথডেও করতে পারো, টার্গেটেড প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমি যেভাবে করলাম আর কি, টার্গেট প্রফিট হচ্ছে 90,000 টাকা, তোমার ফিক্সড কস্ট যা ছিল তাই 2,40,000, আর তুমি 15 টাকা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, তাহলে 22,000 ইউনিট বিক্রি করলে তুমি 90,000 টাকা প্রফিট করতে পারবা। তুমি চাইলে এটাকে টেস্ট করতে পারো। ধরো 22,000 ইউনিটের সেলিং প্রাইস কত? 22,000। তোমরা কি স্ক্রিনটা দেখতেছো আমি যেটা এক্সেলে করছি? জি স্যার। 22,000 ইন্টু 60, 22,000 তোমার সেল প্রাইস প্রফিট হচ্ছে 13,20,000, 22,000 এর ভেরিয়েবল কস্ট হচ্ছে 45 করে তোমার 9,90,000। এটাকে তুমি যদি এটা থেকে লেস করো তাহলে তোমার কন্ট্রিবিউশন মার্জিন দাঁড়াচ্ছে হলো 3,30,000। এই 3,30,000 থেকে তুমি যদি 2,40,000 টাকা ফিক্সড কস্ট লেস করো তাহলে তোমার দাঁড়াচ্ছে কত? এই 90,000। তাহলে 90,000 টাকা তুমি প্রফিট করতে গেলে তোমাকে 22,000 ইউনিট অথবা 13,20,000 টাকা বিক্রি করতে হবে। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে কি? জি স্যার, ব্যাক ক্যালকুলেশন। এখন তুমি 5 নম্বরে আসো। রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট দ্য কোম্পানি মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার ইন পার্সেন্টেজ ফর্ম। এখন মার্জিন অফ সেফটির জন্য আমরা কি জানি? মার্জিন অফ সেফটির জন্য জানি আমরা ব্রেক ইভেন সেলস মাইনাস অ্যাকচুয়াল সেল। তাহলে এখানে অ্যাকচুয়াল সেল কত ছিল? 20,000 ইউনিট, আর ব্রেক ইভেন কততে ছিল? 16,000 ইউনিট ছিল না? 5 নাম্বার দেখো, মার্জিন অফ সেফটি ইকুয়াল টু টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। টোটাল সেলস হচ্ছে 12 লাখ, ব্রেক ইভেন সেলস হচ্ছে 9,60,000। তাহলে 2,40,000 টাকা হচ্ছে ব্রেক ইভেন, মানে মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট। আর মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজ, তাহলে এই 2,40,000 টাকা যদি 12 লাখ টাকা সেল হয় সেটা হচ্ছে 20%। বুঝতে পারছো কিনা? মার্জিন অফ সেফটির ফর্মুলাটা বলে আছে অ্যাকচুয়াল সেল মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে এখানে অ্যাকচুয়াল সেল কত ছিল? 12 লাখ। ব্রেক ইভেন সেল কত? 9,60,000। তাহলে 2,40,000 টাকার তোমার সেফটি রাখতে হবে। তো 2,40,000 টাকা সেফটির তোমার যদি টোটাল সেলস এর 12 লাখের পার্সেন্টেজ ক্যালকুলেট করো সেটা হচ্ছে 20%, আর অ্যামাউন্টের দিক দিয়ে সেটা হচ্ছে তোমার 2,40,000। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? কিছু বলতেছো না? স্যার লাস্ট টার্মটা আরেকবার বলুন। 5 নাম্বার মার্জিন অফ সেফটি। জি স্যার। মার্জিন অফ সেফটির ফর্মুলাটাই হচ্ছে এরকম, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এই প্রশ্নে দেওয়া আছে টোটাল সেল কত? 12 লাখ। এই দেখো প্রশ্নে দেওয়া আছে 12 লাখ, আর তুমি এখানে রিকোয়ারমেন্টে বের করছো মানে ব্রেক ইভেন সেলস কত? 9,60,000। তাহলে 12 লাখ থেকে 9,60,000 বাদ গেলে তোমার অ্যামাউন্টের দিক থেকে 2,40,000 টাকা তোমার মার্জিন অফ সেফটি রাখতে হবে। আর এটা পার্সেন্টেজের ফর্মুলাটা হচ্ছে মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই টোটাল সেলস। তাহলে 2,40,000 মার্জিন অফ সেফটি লাগে কত? যদি 12 লাখ সেল হয় তাহলে এটা কত পার্সেন্ট? 20%। মাল্টিপল 100 দিয়ে দিলে 0.20 মানে 20%। 2,40,000 ডিভাইডেড বাই 1 লাখ 12 লাখ মানে হচ্ছে 0.20। 0.20 কে 100 দিয়ে মাল্টিপল করলে 20%। ক্লিয়ার? স্যার বুঝছি। জি স্যার। স্যার মার্জিনাল অফ সেফটি আর মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটিটা হচ্ছে কি, মানে তুমি যে রিয়েলি সেল করো আর তোমার ব্রেক ইভেন অ্যাচিভ করতে যে কোয়ান্টিটি সেল লাগে তার গ্যাপটা আসলে কত। কারণ তুমি যদি অ্যাকচুয়াল সেল করো 12 লাখ, তুমি যদি মনে করো 9,60,000 হলেই তো আমি পৌঁছে যাই আমার ব্রেক ইভেনে, আমি তারপরে আর করবো না। এখন তুমি যদি না করো, তোমার বাজারে বেশি চাহিদা আছে, তুমি প্রোডাক্ট যদি কম সাপ্লাই দাও
তাহলে কি হবে, তোমার মার্কেট শেয়ারটা অন্য কেউ নিয়ে যাবে। কারণটা কি, কারণ একই ধরো তুমি ফ্রেশ সল্ট কেনো, এসিআর সল্ট আছে, ফ্রেশের আছে, কনফিডেন্সের আছে, তুমি দোকানে যাই ধরো সল্ট পেলে না এসিআরটা, তুমি অটোমেটিক্যালি কিন্তু কনফিডেন্সে যাবে। আর লবণ হচ্ছে একটা এসেনশিয়াল প্রোডাক্ট, তোমাকে এটা নিতেই হবে। তাহলে তারা যদি অ্যাসেস না করে যে আমার কি পরিমাণ চাহিদা আছে, সেই অনুযায়ী আমি সাপ্লাই যদি না দেই, তাহলে আমার কোম্পানির প্রোডাক্ট প্রডিউস মানে না খেয়ে কনজিউমার এসেনশিয়াল প্রোডাক্ট হলে অন্য জায়গায় সুইচ করবে। কারণ অনেক কোম্পানি একই প্রোডাক্ট প্রডিউস করতেছে, তাই না, ব্র্যান্ডিংটা ডিফারেন্ট। সেই জন্য কিন্তু কোম্পানিগুলো স্টাডি করে আমার মার্কেট ডিমান্ড অনুযায়ী আমাকে কতটুকু পরিমাণ প্রোডাকশন রাখতে হবে। তাহলে তোমার ব্রেক ইভেন 9,60,000 হলো, এখানে তাদের অ্যাকচুয়াল সেল আছে 12 লাখ, সেই কারণে 2,40,000 টাকা তাকে অতিরিক্ত পরিমাণে তার সেফটি হিসেবে রাখতে হয়, যে এটুকু আমার সেফটি, আমি যাতে আমার মার্কেট শেয়ারটাকে ধরে রাখতে পারি। ও বুঝছি স্যার। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে। 6 নাম্বার হচ্ছে কম্পিউট দ্য কোম্পানিজ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এট দ্য প্রেজেন্ট লেভেল অফ সেল। তোমাদের অপারেটিং লিভারেজ সম্পর্কে বলেছিলাম যে এটা আজকে একটু ডিসকাস করব। লিভারেজটা হচ্ছে তোমার মিন করে কত টাইমস, তোমার ধরো 1 টাকা বিক্রি বাড়লে কত টাকা তোমার প্রফিট বাড়বে, এই জিনিসটা তোমার লিভারেজটা দেখায়। মানে একটু ব্যাপারটা এরকম মনে হতে পারে যে এরকম দেখাচ্ছে, ধরো তোমার লিভারেজের ক্যালকুলেশন আসলো 4, তার মানে ব্যাপারটা এরকম হয় যে তোমার কোন এক সময় 1 টাকা সেলস বাড়লে তোমার 4 টাকার প্রফিট বাড়বে। এটা অনেক সময় অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা ব্যাপারটা একটু মানে অবাস্তব মনে হয়, বাট ক্যালকুলেশন করলে তুমি দেখতে পারো বিষয়টা তাই। 6 এর এতে বলা হয়েছে, প্রথমে আমাকে বলছে লিভারেজটা ক্যালকুলেট করতে। 6 এর এ দেখো, ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং ইনকাম। তাই কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করেছি কত, 3 লাখ। কিভাবে 3 লাখ বের করলাম, কারণ 15 টাকা পার ইউনিট হলে 20,000 ইউনিটে 3 লাখ, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 3 লাখ, আর নেট অপারেটিং ইনকাম হচ্ছে 60,000। তাই 3 লাখকে যদি তুমি 60,000 দিয়ে ভাগ করো, তুমি পাবা 5 মিনিং হচ্ছে 5 টাইমস। মানে এটার অর্থ দাঁড়ায় তোমার যদি 1 টাকা বিক্রি বাড়ে, তাহলে তোমার 5 টাকা তোমার হচ্ছে অপারেটিং ইনকাম বাড়বে। বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা প্রুফ দেখব যে কথাটা বললাম। Assume that through a more intense effort by the sales staff, the company's sales increase by 8% next year. By what percentage would you expect net operating income to increase? Use the degree of operating leverage, obtain your answer. এখন দেখো, যদি 8% সেলস বাড়ে, as per calculation আমরা বলছি যে আমাদের 40% হচ্ছে আমাদের প্রফিট বাড়বে, মানে নেট অপারেটিং ইনকাম বাড়বে। এখন এই যে যেহেতু 5 হচ্ছে আমার হলো লেভারেজ, তাহলে 5 দিয়ে 8 কে মাল্টিপল করলে 40%। এটার প্রুফটা তারা এখানে দেখাচ্ছে। ধরো তুমি যদি এখানে ক্যালকুলেশনটা দেখো, আগে তোমার সেল ছিল 20,000 ইউনিট, 20,000 ইউনিটের তোমার 8% ইনক্রিজ কত, 20,000 ইউনিটের 8% ইনক্রিজ, 20,000 ইউনিট ইন্টু 8% মানে 0.08, তোমার হচ্ছে 1600। তার মানে 21,600 ইউনিট। 21,600 ইউনিট তুমি যদি সেল করো, এই 21,600 ইউনিট সেলিং প্রাইস কিন্তু সেম 60 টাকা করে তোমার আসতেছে 12,96,000 টাকা। 21,600 ইউনিটের ভেরিয়েবল কস্ট আছে 45 করে, হচ্ছে তোমার 9,72,000। তাহলে 12,96,000 থেকে 9,72,000 বাদ গেলে তোমার থাকে হচ্ছে 3,24,000। 3,24,000 থেকে যদি তুমি এখানে 2,40,000 লেস করো, তোমার প্রফিট আসতেছে কত, 8 লাখ মানে 84,000। এই 84,000 টাকা প্রফিট। প্রিভিয়াসলি ছিল প্রফিট কত, 60,000 না, প্রথম অরিজিনাল প্রবলেম 60,000 টাকা থেকে যদি তোমার 84,000 টাকা প্রফিট হয়, তাহলে তোমার প্রফিট বাড়লো কত, 24,000। 24,000। তাহলে 24,000 60,000 এর কত পার্সেন্ট, 24,000 ডিভাইডেড বাই 60 কত পার্সেন্ট হলো, তাহলে 40% হলো না? এটা মাল্টিপল 100 দিলে। জি স্যার। তাহলে দেখো, তুমি এই লিভারেজটা 5 হওয়ার কারণে 8% বিক্রি বাড়লে 40% তোমার অপারেটিং ইনকামটা বাড়বে। এটা কিন্তু আমি এখানে প্রুফ করে দেখালাম। তোমার সবকিছু কনস্ট্যান্ট আছে, বাট তুমি সেলস করার কারণে তোমার প্রফিটটা আসছে কত, 84,000। তাহলে 84,000 টাকা যদি তোমার প্রফিট হয়, অথচ প্রিভিয়াসলি প্রফিট ছিল সেলস বাড়ার আগে 60,000, তাহলে এই 8% সেলস বাড়ালে তোমার প্রফিট বেড়ে গেল 24,000। মানে হচ্ছে তোমার মোট এখানে এই পরিমাণ পার্সেন্টেজে বেড়েছে, 40% তোমার বেড়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারতেছো বিষয়গুলো? তোমার তো কোনো আওয়াজ নাই, তোমরা কি শুনতেছো কথাগুলো? জি স্যার। জি স্যার, শোনা যায়। আচ্ছা, বোঝা যায় না? আচ্ছা আচ্ছা। 7 নাম্বার তাহলে, আচ্ছা সি নাম্বারে বলছে ভেরিফাই ইওর অ্যান্সার টু বি
প্রিপেয়ারিং এ নিউ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট শোয়িং এন 8% ইনক্রিজ ইন সেল, এটাই এতক্ষণ ডিসকাস করলাম, আমরা কিন্তু ভেরিফাই করে দেখাইছি। সি নাম্বারে এটা তারা দেখেছে এখানে ভেরিফাই করে যে এই পার্সেন্টেজ, তার মানে আলটিমেটলি 40% ইনক্রিজ হয়েছে, যেটা মাত্র কথা বললাম। এখন 7 নাম্বার দেখো, in an effort to increase sales and profit, management is considering the use of high quality speaker. The higher quality speaker would increase variable cost by 3 per unit, but management could eliminate one quality inspector who is paid salary of 30,000 per year. The sales manager estimate that the high quality speaker would increase annual sales by at least 20%. তার মানে এখানে দুটা চেঞ্জ আসছে। প্রথমত তোমার এখানে ভেরিয়েবল কস্ট নতুন করে হবে কত, 3 টাকা, মানে হচ্ছে আগে ছিল কিন্তু ভেরিয়েবল কস্ট 45, তার সাথে নতুন করে 3 টাকা যোগ করলে কত হয়, নতুন ভেরিয়েবল কস্ট হবে 48। আর এই 30,000 হচ্ছে একটা ফিক্সড এমপ্লয়ি ছিল, তাহলে ফিক্সড কস্ট 2,40,000 এর মধ্যে এই 30,000 ছিল, তাহলে নতুন ফিক্সড কস্ট হবে 2,10,000, তাহলে 30,000 কস্ট কমে যাবে, ওইখানে পার ইউনিট 3 টাকা বেড়ে যাবে। যদি এই ধরনের চেঞ্জ হয় তাহলে বলছে সেলস ম্যানেজারের যদি তোমার এখানে চেঞ্জ হয়, সেলস 20% বাড়ে, তাহলে নাম্বার এ বলছে assume that changes are made as described above, prepare projected contribution format income for next year, show data on a total per unit percentage basis, এতে বলছে। তাহলে তুমি বিক্রি বাড়াচ্ছ 20%, তাহলে অরিজিনাল বিক্রি ছিল কত, 12 লাখ, 12 লাখের 20% বাড়লে কত বাড়ে, 12 লাখ ছিল না অরিজিনাল, জি স্যার। 20% হলে হয় 14,40,000, নতুন বিক্রয় হবে 14,40,000, কিন্তু তোমার কস্ট কি হবে, কস্টটা বেড়ে যাবে কিন্তু ভেরিয়েবলে, 45 এর জায়গায় হবে 48, আবার ফিক্সড এসে কমে যাবে, 2,40,000 এর জায়গায় হবে 2,10,000, কারণ 30,000 টাকার এখানে কমে যাবে। তাহলে আমরা যদি এখানে দেখি অঙ্কটা খেয়াল করো, এই 14,40,000 হচ্ছে তোমার নতুন সেলিং প্রাইস 20% ইনক্রিজে, তাহলে ভেরিয়েবল এক্সপেন্স কত, 24,000 ইউনিটে পার ইউনিট 48 করে হবে, কারণ আগে ছিল 45, 3 টাকা বেড়ে গেছে, তাহলে 48 যদি হয় 11,52,000, তাহলে তোমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 2,88,000, কিন্তু ফিক্সড কস্ট তোমার কমে যাবে 30,000, কারণ আগে ছিল 2,40,000, যেহেতু একজনকে তুমি স্টাফকে বাদ দিচ্ছ, তাহলে তোমার নেট অপারেটিং ইনকাম হচ্ছে 78,000 বেশি হচ্ছে। তোমার এখানে 20% সেলস বাড়াতে তোমার অপারেটিং ইনকাম 78,000 হয়েছে, নতুন স্ট্রাকচার অনুযায়ী, নতুন ফরম্যাট অনুযায়ী। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন বি নাম্বারে বলছে কি, কম্পিউটার কোম্পানিজ নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট সেলস এন্ড ডলার সেলস, ইউজ দ্য ফর্মুলা মেথড। তাহলে আমাদের কি বলছে যে নতুন ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে নতুন কেন প্রশ্ন আসছে, কারণ আমার তো এখানে কস্ট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। তাহলে বি নাম্বার আমরা কি করছি, ফিক্সড এক্সপেন্স হইতেছে 2,10,000, আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনও কমে গেছে, আগে ছিল যেখানে 15, এখন সেটা হয়ে গেছে 12, কারণ কি 3 টাকা ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে, তাহলে নতুন হচ্ছে 17,500 ইউনিট। তার মানে 17,500 ইউনিট তুমি যদি বিক্রি করতে পারো, আগে যেখানে 16,000 ইউনিট বিক্রি করলে তোমার ব্রেক ইভেন হতো, এখন 17,500 ইউনিট বিক্রি করলে তুমি ব্রেক ইভেনে যেতে পারবা। আর অ্যামাউন্টে সেটা কত, এটা যেহেতু ওই সিএম রেশিওর ফর্মুলা দিয়ে যেতে হবে, আমি বলছিলাম অ্যামাউন্টে আসলে তোমার যেতে হয় সিএম রেশিও দিয়ে, সিএম রেশিও কিন্তু তোমাকে রিভাইজ করে ক্যালকুলেট করতে হয়েছে, কারণ 12 ডিভাইডেড বাই হচ্ছে 60, 12 যদি ডিভাইডেড বাই 60 হয় তাহলে কত হয় সিএম রেশিও, 0.20 না? জি স্যার। তাহলে 0.20 মানে 10,50,000 টাকা তুমি বিক্রি করতে পারলে তুমি ব্রেক ইভেনে পৌঁছাতে পারবা। এখন সি নাম্বার কি বলছে, উড ইউ রিকমেন্ড দ্যাট দ্য চেঞ্জ বি মেড, তুমি কি মনে করো যে চেঞ্জটা করা মানে ঠিক আছে, তারা চেঞ্জ করতে পারে? সি নাম্বারে কি বলছে খেয়াল করে দেখো, yes, based on these data the changes should be made, the change increase the company's net operating income from the present 60,000 to 78,000 per year, although the changes also result in a higher break even point 17,500 unit compared to the present 16,000 unit, the company margin of safety actually become greater than before, margin of safety কিন্তু তোমার বেড়ে গেছে এখানে 14,40,000 থেকে 10,50,000 হলে 3,90,000। তাহলে মানে এখানে যে কথাটা বলেছে, আগে তোমার যেখানে মার্জিন অফ সেফটি ছিল 2,40,000, এখন মার্জিন অফ সেফটি হচ্ছে 3,09,000। Thus, several benefits will result from the proposed change, ওই যে প্রপোজ করা হচ্ছে, যদি এটা 3 টাকা বাড়ে, যদি এটা ফিক্সড কস্ট কমে, তাহলে কি কি ইমপ্যাক্ট করবে, সেই ইমপ্যাক্ট গুলো এখানে দেখানো হয়েছে। টোটালি কি বুঝতে পারছো পুরো বিষয়টা?
এই রিভিউ প্রবলেমটা বুঝতে পারলে তুমি এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক পারার কথা। এখানে কি সবগুলো রিকোয়ারমেন্ট বুঝতে পারছো? তোমাদের কিন্তু এগুলো বাসায় পড়তে বলা হয়েছিল, কোন বিষয়টা বুঝো না সেটা আমাকে বলতে বলা হয়েছিল, বাট আমি পুরোটাই তোমাদের বুঝাইয়া বললাম। এখন কি কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? থাকলে বলো। তোমরা কি ঘুমায় গেছো না আসো? আছি স্যার। বুঝতে পারছো না? আমাদেরকে কষ্ট করে ক্লাসে বসায় তোমরা ঘুমায় যাও, এখান থেকে চলে যাও, না স্যার, নেটটা তারপরে আবার স্লো তো স্যার, না রেসপন্স করতে স্যার, সমস্যা এমন হয়েছে। হয় না আসলে। সেটা ঠিক আছে, বাট এটা অনেকেই করে, যেহেতু আমি আরো রেকর্ড দিয়ে দিই, ক্লাসে থাকার তো আর কোনো প্রয়োজনও নাই। কিন্তু এই জন্য দিচ্ছি কারণ সবাই তো মানে অ্যাটেন্ড করার মতো অবস্থায় থাকে না, অনেক ধরনের সমস্যা অনেকের থাকে বলেই কিন্তু রেকর্ডেরটা দিচ্ছি। হ্যাঁ, আমাদের সিনিয়র টিচাররা কিন্তু ডিপার্টমেন্টের কোনো রেকর্ড প্রোভাইড করে না দেখে সব স্টুডেন্টরা ক্লাসে প্রেজেন্ট থাকে, যত কষ্টই হোক। আর আমরা তো খুব জুনিয়র টিচার, কারণ আমাদের শিক্ষকতার বয়স হয়েছে মাত্র 18 বছর। আমাদের যারা সিনিয়র টিচার 30 বছর 20 বছর, ওনারা কোনো রেকর্ডেড লেকচার দেন না। তাই ওনাদের ক্লাসে ছাত্ররা অবশ্যই থাকে, কারণ তাকে শুনতে হবে, বুঝতে হবে। আর আমরা যেহেতু অল্প সময়, 18 বছর থেকে খুব বেশি দিন সময় না, তো সেই কারণে দেখা যায় কি যে আমরা রেকর্ডটা দিয়ে দিই, কারণ অনেক ছেলে অনেক কষ্ট করে ক্লাসে অ্যাটেন্ড করে, মোবাইল এমবি থাকে না, প্লাস অনেক রিমোট এরিয়াতে যে তাকে অ্যাটেন্ড করতে হয়, অনেক ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা এটা প্রোভাইড করে দেই। এটা প্রোভাইড করে দিয়ে দেওয়ার মানে এটা না যে আমি আমার সুবিধা মতো দেখবো না। তাহলে তুমি সাথে সাথে থেকে তোমার যদি প্রশ্ন থাকে, তুমি যত সহজে করতে পারো, তুমি যদি সেটাতে অ্যাটেন্ড না করো তাহলে কি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নটা তুমি করতে পারবে না। হয়তো পরে বুঝতে গেলে যখন একসাথে অনেকগুলো টপিক পেন্ডিং হয়ে যাবে, তখন তোমার পক্ষে কিন্তু বোঝাটা কষ্ট হয়ে যাবে। কিন্তু জিনিসগুলো খুবই সিম্পল, খুব ইজি, যদি তুমি রেগুলার একটু ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে তোমরা যদি এই প্রবলেমটা বুঝতে পারো, তাহলে তুমি এই রিলেটেড যে কোনো প্রবলেম পারবা। তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আজকে, যেটা তুমি আগামী ক্লাসে তোমরা সাবমিট করবা অ্যাসাইনমেন্ট। এখানে এই যে এক্সারসাইজ 5-11 মিসিং ডাটা বের করতে হবে। 5-11 এক্সারসাইজ 5-11। না, ডেডলাইন হচ্ছে আগামী ক্লাস তো মঙ্গলবার, তার আগেই তোমরা সাবমিট করবা। আমি মঙ্গলবার রিপোর্ট করব কারা দিয়েছে কারা দেয় না, যে যার মতো করে কমপ্লিট করে সাবমিট করে দিয়ে দিবা। ওই যে মেইলে দিয়ে দিবা, আমার ইমেইল আইডিতে। স্যার ইন্ডিভিজুয়াল একজন করে দিয়ে দিব? একজন করে দিয়ে দিবা, বাট তোমার ওখানে ট্রিপলিটা লিখে নিবা, কারণ আমাদের তো অনেক জায়গা থেকে নিতে হয়। তোমার ফাইলটার নামে যাতে ট্রিপলি থাকে, তোমার আইডির সাথে ট্রিপলি থাকতে হবে, তাহলে বুঝতে জি পারবো। স্যার। ঠিক আছে? জি স্যার। কারণ এটা সিআর এর জন্য একটা এক্সট্রা বার্ডেন, ওটা মিডের ব্যাপার ছিল বলে আমি সেটা বলেছি। বাট অ্যাসাইনমেন্টও তাকে নিতে গেলে যেটা হবে, তার দেখা যায় নিজের একটা অনেকটা সময় নষ্ট হয়, কারণ প্রত্যেকেরই তো অনেক কাজ থাকে, তাই না? স্যার আমরা একটা নিজেরাই ড্রপ বক্স হলে স্যার সুবিধা হয় স্যার, মানে স্যার একটা ড্রপ বক্স সবাই দিয়ে দিলে পরে আপনাকে মেইল করতে সুবিধা হবে। ওকে দাও, তোমরা যদি কনভিনিয়েন্ট মনে করো, আমার তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা এতে সুবিধা কি স্যার, অনেক সময় স্যার মেইল যায় না তো স্যার, পরে স্যার অনেক কি করতে ঠিক হয় আছে, স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হলে আমার কোনো অসুবিধা নাই, ওভাবেই দিয়ে দিও তাহলে। এক্সারসাইজ 5-11 একটা, আরো তোমার এক্সারসাইজ শেষ হয় না তো, এখন তো সব দেওয়া শেষ হয়নি। 5-11 একটা, তারপর বলছি 5-18, 5-20, এই তিনটা। ঠিক আছে? তো এই তিনটা আমাকে সাবমিট করবা আগামী ক্লাসের আগেই। হ্যাঁ, ওকে, তো সবাই ভালো থাকো। স্যার নেক্সট মঙ্গলবার, এই তো মঙ্গলবার, পরশুদিন। মানে তিনটা অঙ্ক করতে তোমার 3 মিনিট লাগবে। আচ্ছা জি স্যার। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম স্যার।